কি হচ্ছেটা কি? সবাই নিজেদের কাজ ছেড়ে নিজেদের ফোন নিয়ে কি করছে? বিকাশ স্যার, পৃথ্বী স্যার এখনো অফিসে আসেননি। হোয়াট? কিন্তু পৃথ্বী স্যার তো প্রতিদিন সকাল 10টার আগেই অফিসে পৌঁছে যায়। তাছাড়া আজ তো একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে। আই নো, কিন্তু উনি এখনো আসেননি। ওনার ফোনটাও অফ। বাড়িতে ফোন করেছিলে তুমি? সবাই ওনাকেই ট্রাই করছেন স্যার, কিন্তু বাড়ির ফোনও বন্ধ। কোনো ব্যাপার নয়, আমি ওর পার্সোনাল নাম্বারে ফোন করছি। স্যারের পার্সোনাল নাম্বারে তো বন্ধ। বিকাশ স্যার, এরকম নয় তো যে পৃথ্বী স্যার হয়তো কোম্পানি বেচে দিয়েছেন, তাই উনি ওনার সব কন্ট্যাক্টস বন্ধ করে রেখেছেন? আগের মাসে তো উনি কোম্পানি বিক্রি করার কথাও বলছিলেন। নো মায়া, যদি পৃথ্বী স্যার কোম্পানি বেচেও দিতেন তাহলে একবার অন্তত আমাদের সঙ্গে কথা বলতেন। উনি ঠিকই বলছেন মিস্টার। কি নাম আপনার? মায়া। আর আপনার? বিকাশ। মিস্টার বিকাশ, মিস মায়া ঠিকই বলেছেন। উনি এই কোম্পানি আমাকে বিক্রি করে দিয়েছেন, আর ওনার পুরো ফ্যামিলির সাথে উনি চিরকালের জন্য অ্যাব্রডে চলে গেছেন। আজ থেকে এই কোম্পানি আর তোমাদের নতুন বস আমি, রতন কুকরেজা। কিন্তু কিন্তু টেন্তু ছাড়ো, আর খুশির খবর শোনো। নেক্সট মান্থ থেকে আপনারা আপনাদের কারেন্ট স্যালারির থেকে 20% টাকা বেশি পাবেন। তাই বলছি, সকলে মন দিয়ে কাজ করবে। মিস্টার রতন, যদি পৃথ্বী স্যার আপনার কাছে কোম্পানি বিক্রি করে থাকেন তাহলে এতে আমাদের থেকে লোকানোর মতো তো কিছুই নেই। তাছাড়া উনি তো আমাদের বলেননি যে উনি বিদেশে গেছেন। এই লজিকটা আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা বড় লোকেদের খামখেয়ালি। কাজ শেষ, সম্পর্কও শেষ। কিন্তু কিন্তু টিন্তু ছাড়ো ভাই, এই ফাইলটা আগে চেক করে নাও। কোনো ডাউট থাকলে আমার সাথে ডিসকাস করো। সবাই অর্ডারে আছো? হ্যাঁ। গুড। তাহলে বন্ধুরা, এই কোম্পানির নতুন বস হওয়ার জন্য আর আপনাদের সকলের স্যালারি বাড়ার খুশিতে আমার তরফ থেকে আজ রাত 9টার সময় ফ্রেন্ডস কলোনির 13 নম্বর বাংলোতে গ্রিন হাউস ঘরে একটা পার্টির অর্গানাইজ করা হয়েছে। আর ওই পার্টিতে যদি কেউ না যায় তাহলে কিন্তু তার ইনক্রিমেন্ট হবে না। কি বলছো সকলে? ওকে স্যার। কিন্তু স্যার, আপনি 13 নম্বর বাংলোটা কেন নিলেন? এটা খুবই আনলাকি নাম্বার। এই নাম্বারটাতে সবসময় অশুভ লক্ষণ দেখা যায়। যার পকেটে টাকা থাকে তার কাছে কোনো নেগেটিভ এনার্জি আসে না। যেভাবে ধনীরা বুদ্ধি খাটিয়ে চুপচাপ টাকা ইনকাম করে নিয়ে চলে যায়, সেভাবে এই অন্ধবিশ্বাস গরিবদের মনের মধ্যে বাসা করে। তোমরা গরিব হয়েও না, ধনীদের মতো ভাবো। কিন্তু তুমি ট্র্যাজেডি কিং এর মতো কেন ভাবছো ভাই? কিছু না স্যার। এক সেকেন্ড স্যার, ভাইয়ের ফোন স্যার। শিয়ার। হ্যালো দাদা। আচ্ছা শোন, আজ আমাদের এমএলএ এর ঘরে একটা মিটিং আছে, তাই দুপুরে আমি পিউকে স্কুল থেকে বাড়িতে আনতে পারবো না। তাহলে তুই কি? নো প্রবলেম দাদা, আমি ছেড়ে দিয়ে আসবো। দাদা, আমার তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বল না। দাদা, আমাদের বস পৃথ্বী স্যার আজকে অফিস আসেননি। ওনার সবকটা মোবাইল বন্ধ, আর এমনটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তার উপর ওনার জায়গায় কোনো রতন কুকরেজা অফিসে এসেছেন, যে বলছে নাকি আজ থেকে এই কোম্পানির মালিক উনি। উনি যে ফাইলগুলো আমাকে দেখালেন সেই হিসেবে পৃথ্বী স্যার এই কোম্পানিটা ওনাকে বেচে দিয়েছেন, আর উনি গোটা পরিবারকে নিয়ে বিদেশে শিফট হয়ে গেছেন। দাদা, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। যখন পেপার সব ঠিক আছে তাহলে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এনিওয়েজ, তুই আমাকে ওই নতুন মালিকের ডিটেলস আর ফটোসগুলো পাঠিয়ে দে, আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে দাদা। আর হ্যাঁ, এই ফটো এখান থেকে সরিয়ে এর জায়গায় অন্য কোনো ছবি লাগাও। আই থিংক এখানে আমাদের গ্রুপ ফটো হওয়া উচিত। তোমরা সকলে কি বলো? গুড আইডিয়া স্যার। আমার আইডিয়া সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। চলো তাহলে একটা বড় গ্রুপ ফটো নেওয়া যাক। এক্সকিউজ মি দাদা, একটু শুনুন তো।
তোমরা কেউ চিন্তা করো না, এখনই ইলেকট্রিক চলে আসবে। বাহাদুর, দেখো তো ইলেকট্রিকের কি সমস্যা হলো। ভূত ভূত ভূত! মায়া, কি হলো? কি চোখ খোলো মায়া, কি হয়েছে? স্যার, এখানে ভূত আছে। ভূত? মায়া, এখানে কোনো ভূত ট্রুথ নেই। হতে পারে তুমি হয়তো অন্ধকারে কাউকে দেখে ফেলেছো। এনিওয়েজ, তোমরা এনজয় করো, আমি আসছি। এ আবার কি নাটক ভাই? কলে জল আসছে না? রক্ত রক্ত! কি হয়েছে স্যার? দেখো, কল থেকে রক্ত রক্ত বেরোচ্ছে। স্যার, নলটা তো বন্ধ রয়েছে। বন্ধ? কিন্তু এখনই ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। এখান থেকে তো স্যার জলই বেরোচ্ছে। মনে হচ্ছে আপনিও মায়ার মতো ভূত দেখে ফেলেছেন, সেই জন্য আমার মনে হচ্ছে আপনার এরকম হচ্ছে। হতে পারে। এবার চলুন স্যার। তোমরা যাও, আমি আসছি। কে কে? কে তুমি? এখানে কি করছো? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও! কি হলো স্যার? ভূত ভূত! বাথরুমের ভেতর ভূত! কিন্তু স্যার, যখন আমরা সবাই গেলাম তখন তো ওখানে কেউই ছিল না, কি মায়া? হ্যাঁ, ও টয়লেটে ছিল, আমি নিজের চোখে দেখেছি ওকে। ও আমার গলা টিপে রেখেছিল, আমার কথা বিশ্বাস করো। কেউ না স্যার, আমি আপনার জন্য জল নিয়ে আসছি স্যার। আহ, 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 বাঁচাও বাঁচাও! রতন স্যার, বিকাশ স্যারকে বাঁচান। বিকাশ, চিন্তা করো না, আমরা কিছু করছি। বাঁচাও আমাকে, বাঁচাও! ভূত ভূত ভূত? ছাদের উপর ভূত আছে, বাঁচাও! রতন স্যার, আমি বলেছিলাম তো আপনাকে যে এখানে ভূত আছে। এইবার বিশ্বাস করলেন আপনি? 13 নম্বরে সব সময় এরকমই ঘটে থাকে। আমি অনেক সিনেমাতেও দেখেছি স্যার, কিন্তু কেউ শোনেই না। এইবার দেখুন সবাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মায়া, এখানে কিছুই ঠিক লাগছে না। এখানে ভূত আছে রতন স্যার, এটা ভুতুরে বাংলো। আমিও বুঝতে পারছি না কিছুই। এই তো 2 দিন আগেই আমি এই বাংলোটা কিনলাম। ওহো স্যার, ভূত আর কি জানবে যে আপনি কবে কিনেছেন? ওর তো থাকা নিয়ে কথা, তাই না? তুই আমাকে আর আমার পরিবারের সবাইকে কেন মেরেছিস? কেন মেরেছিস? তোমরা কে? আমি আমি কোথায় ভূত মেরেছি? আমি হলাম পৃথিবী। পৃথ্বী, আমাকে ক্ষমা করে দাও। কেন মেরেছিস আমাদের? তোমার বিজনেসটা কেড়ে নেওয়ার জন্য তোমাকে খুন করেছি। আর তোমার ফ্যামিলি লিগালি আমার কাজে যাতে বাধা না হয়, তাই ওদেরও মারতে হয়েছে। আমরা তো ভূত হয়ে গেছি এবার, কিন্তু তুই আমাদের ছাড়াও আরো কতজনকে মেরেছিস? এই বাংলোর মালিককে আর আগের বিজনেস পার্টনারকে, ওর ফ্যামিলিকেও মেরেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আমি
খুব বড় ভুল করে ফেলেছি আমি। আমাদের আত্মা কষ্ট পাচ্ছে, আমাদের মুক্তি চাই। বল তুই সবার শরীর কোথায় লুকিয়ে রেখেছিস, বল, না হলে তোকে এক্ষুনি খতম করে দেব, বল। আমি সবাইকে মেরে এই বাংলোর ব্যাকইয়ার্ডে পুঁতে দিয়েছি। পান্ডে, যাও পিছনে কোর্টিয়ারটা খুঁড়ে দেখো। তোমরা কে? চমকে গেলে? এই তিতাস হলো আমার ছোট ভাই, আর ওই তোমার ব্যাপারে আমাকে জানিয়েছিল ফোন করে। আর আমি তোর ছবি দেখেই তোকে চিনতে পেরেছিলাম, রতন কুকরেজা, যে তুই হচ্ছিস সেই শয়তান যে মানুষজনকে চালাকি করে পার্টনার বানিয়ে তাদের মেরে তাদের বিজনেস আত্মসাৎ করে নেয়। তোকে ধরার জন্যই আমরা এই ভুতুড়ে নাটকটা করেছিলাম। তিতাসকে উল্টো করেও ঝুলিয়েছি। তুই সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছিস। এবার তুই তোর কুকর্মের ফল ভোগ করবি। তোর ফাঁসি হবে, ফাঁসি। ভগবান পৃথ্বী স্যার আর ওনার পরিবারের আত্মাকে শান্তি দিক। এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল, দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত, এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না। তার উপর তোমার এই ভাঙা গাড়ি। আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না? বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার আবভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইট হার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা আওয়াজের দিকে এক ঝটকায় ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে, কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব।
দিশা কি হলো? ডাইনি তোমার তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি। ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয়, ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দৌড়ে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছড়িয়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তক্ষুনি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরগিটি, আর না পোকামাকড়। ইটস ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা, কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দিশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি।
তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল, কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। দুজন বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে, তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল। ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয়, আর ওর হাত পেট দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায়। আর ডাইনি হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে। বাবা, চলে যাও তোমার ধাবায়। আরে বাহ, বদমাইশ ভূত, তোকে কে বললো যে আমি আগে ধাবা চালাতাম? যত মানুষ তোমার খাবার খেয়ে মরেছে তারা বলেছিল আমাকে। ও ভগবান সেই ভূতেদের আত্মাদের শান্তি দিক। তুমিও বরং একদিন এসো আমার জায়গায়। বাবা, এখন যাও এখান থেকে। এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তুমি ডায়লগের পর ডায়লগ বলে যাবে আর আমি তার কাউন্টার ডায়লগ দেব। আমি ভূত, তাই বলছি চলে যাও, চলে যাও এখান থেকে। তুই কে হে বদমাইশ ভূত, যে আমায় এখান থেকে যেতে বলছিস? তুই কি আমার বাপ? না তো, তাহলে যা, আমি তোকে ভয় পাই না। মাথা খারাপ করো না, কেন আমার হাতে মরতে চাইছো? এখনো সময় আছে, চলে যাও। চুপ! না তরোয়ালের ধারকে না গুলির বৃষ্টিকে, এই বাবা ভয় পায় শুধু মায়ের হাতের মারকে। আরে বাবা, ভূতকে ডায়লগ দেওয়া বন্ধ করুন প্লিজ, ভেতরে এসে আমাদের বাঁচান। ও সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি এসে গেছি, আমি এসে গেছি, এসে গেছি। দেখেছি আমি দুটো স্বপ্ন, ভূতেদের হাতে আমি হারবো না। আমি এখানে, তুই কোথায়? ভূত 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 রাজা। আমাকে নিয়ে মজা করছো তুমি? এদের সাথে এবার তুমিও মরবে। ইয়া! ওম ডম ডম গিলা গিলা, হাওয়া ভিজে ভিজে আমি তো এসেছি, এসেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, সোহা। তুই যেই হ, আমার সামনে এসে দেখা দে। তোর গলায় যদি না আমার নাম ঝুলিয়ে দিই, তাহলে আমার নামও ঝুমরু নয়, ঝুম 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 ঝুমরু। আয় রে! জিজু, এটা কি সত্যি কোনো তান্ত্রিক বাবা, নাকি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো জোকার? জুতে অ্যানিমেল থাকে মায়াঙ্ক, জোকার থাকে না। সরি দিদি, কনফিউজ হয়ে গিয়েছিলাম ওনাকে দেখে। চুপ করো, বাবা আছেন তো। একটা অসমাপ্ত ফিল্মের চরিত্রেই বাবা কি দারুণ অভিনয় করেছিলেন। তার মানেটা কি? ওনার কোনো ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ করেনি। সর্বনাশ! আরে ওই বদমাইশ ভূত, পেছন থেকে কেন মারছিস? যদি সাহস থাকে সামনে থেকে মার। শুনতে পাচ্ছিস তুই বদমাইশ ভূত?
সামনে আয়, নয়তো শিকল দিয়ে বেঁধে নরক দর্শন করাবো তোকে। আমি মোগলের মতো চিৎকার করব। বাঁচাও বাঁচাও, ওরে এই বদমাইশ ভূতটা আমার কোমর ভেঙে দিল রে। ও মাগো! জিজু, দিদি, আমি কিন্তু বলে দিচ্ছি, এই পাগল বাবা নিজেও মরবে আর আমাদেরকে নিয়ে মরবে। এসব কি বলছো কি? উনি খুব শ্রদ্ধেয় মানুষ। উনি রেসপেক্টফুল নয়, উনি ফুল বাবা। ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে বদমাইশ ভূত। পুরো 2000 টাকার প্রশ্ন ইয়ার। ওম ভট ভটালিয়া, সামনে চলে আয় ভূত ছটপট। ওম ভট ভটালিয়া ভট স্বাহা। আয় আয় ভূত ছেলে আয় আয়, আয় রে আয়, তের ছেলে আয়। আহা, আজা 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 আজা। মনে হচ্ছে বাবা পাগল হয়ে গেছে। ঘুরিয়ে দিল আমাকে, ঘুরিয়ে দিচ্ছে আমাকে। ভূত বাবাকেও তো শক্তিমান বানিয়ে দিয়েছে। ওরে আমার মাথাটা ভেঙে গেল রে বাবা। বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা, এই বদমাইশ ভূতটা তো আমার শরীরে 306টা হাড় ভেঙে দিল রে। হায়! কিন্তু বাবা, শরীরে তো 206টা হাড় থাকে। সেই তো, এই বদমাইশ ভূতটা না জানে কোথা থেকে আরো 100টা হাড় ভেঙে দিয়েছে। আমি আগেই বলেছিলাম চলে যাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আরে ভাই, ঠিক আছে, কথা শুনিনি, করে ফেলেছি অন্যায়। প্রত্যেক মানুষই তো ভুল করে, এই বাবাও না হয় করে ফেলেছে। এটা কি এমন বড় কথা? কিন্তু তা বলে তুইও করবি? ছোটবেলায় মা মেরে মেরে মুখ লাল করে দিত, আর এই বয়সে তুই মারতে চলে এলি। একটু তো সম্মান কর বদমাইশ ভূত, কিছু তো মানবিক মানে ভূতাবিক দেখা। যদি তোর মারবারই ছিল, 2-4টে থাপ্পড় মেরেই তো থামতে পারতিস ভাই। এইভাবে মারার কি কোনো দরকার ছিল ভাই? থাপ্পড় মারাতে মজা হয় না বাবা, ধোলাই করলেই মজা আসে। আরে ওই বদমাইশ ভূত, না তুই আমায় মারছিস না নিজে মরছিস। কোনো একটা কাজ তো ঠিক করে কর আমার বাপ। অনেক নাম আমার, নামটা খারাপ করিস না। যাকে ছাড়, তুই এটা বল, তুই চাসটা কি? আমার কথা শোনো। তো শোনাতেই তো বলছি রে ভাই। আমরা কি তোকে না বলার সিচুয়েশনে আছি? যা শোনাবার শুনিয়ে দে, তাহলে এইভাবে মেরে আমাকে হালুয়া বানিয়ে দিস না। একে ডাকো, একে ডাকো। এটাই হলো ঠিক সুযোগ ভূতের হাত থেকে বাঁচবার। ভূত ভাই, তুমি দরজা খুলে দাও, আমি এই লোকটাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ওরে আমার বদমাইশ ভূত, আমি তো তোর কাজেই যাচ্ছিলাম রে, তাহলে আমায় কেন ফেলে দিলি? এই যে ও ধাবা চালানো বাবা, হতে পারে আমার শরীর নেই, কিন্তু বুদ্ধি এখনো আছে। আমি সব বুঝি। তুমি পালানোর তালে আছো। আরে, একে তো আমি চিনি। উনি তো এই বাড়িরই ওনার। আরে চেনো যখন তো ডাকবে কবে? তোমরা মরে গেলে ফোন করো ওকে আমার বাপ। হ্যালো, হ্যালো প্রকাশ বাবু, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের কাছে আসুন, দরকারি কাজ আছে। সরি, আমি একটা জরুরি কাজে আছি, বাই। ওকে বলো তোমার বাড়িতে সোনার উপভর্তি গুপ্তধন পাওয়া গেছে। ও যদি না আসে, তাহলে ওই গুপ্তধন নিয়ে তুমি চলে যাবে।
হ্যালো প্রকাশ বাবু, সরি আমি আবার ফোন করলাম, কিন্তু আপনাকে এটা বলা খুব জরুরি, কারণ এটা আপনার বাড়ি। তাই আসলে আমরা আপনার বাড়িতে গয়না ভর্তি একটা বাক্স পেয়েছি, যাতে সোনার উপর গয়না আছে। আপনি যদি না আসেন তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে চলে যাব। আপনাকে তখন আর ডিপোজিটও ফেরত দিতে হবে না। গুপ্তধন? না না, তোমরা ওখানেই থাকো, আমি আসছি। ওই তো এসে গেছে। কোথায় কোথায় গুপ্তধন? দিয়ে দাও আমাকে গুপ্তধন, দিয়ে দাও আমায় গুপ্তধন। এত তাড়া কিসের বাবা? কে? আমাকে চিনতে পারছো না বাবা? আরে তুমি তো আমার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করেছিলে। ভুলে গেলে তোমার সৎ ছেলেকে বাবা? এসব কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার জন্য এই ভূত ভাই আমাদের খুব মেরেছে, এবার তোমার পালা। আমাকে ছেড়ে দাও অমর বাবা, ছেড়ে দাও। কেউ কি নিজের বাপকে মারে? আরে দাঁড়িয়ে আছো কেন আর হাসছোই বা কেন? আমাকে একটু বাঁচাও। আরে এই লোভী মানুষ, ছেলে নিজের কথাই শোনে না, বাপের কথাই শোনে না, তো আমাদের কথা কি শুনবে? আরো একটা কথা, তুমি ওকে ভূত বানিয়েছো, এখন তুমি ভোগো। অমর বাবা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার বাবা। তুমি বাবা নয়, পাপী তুমি। আজ থেকে এই বাড়ি তোমাদের দুজনের। তোমাদের আমি স্কুল চালানোর দায়িত্ব দিচ্ছি, যেখানে তোমরা গরিবদেরকে পড়াবে আর ওদের থেকে 1 টাকাও নেবে না। তাহলে ভূতবাবু, আমার সংসার কিভাবে চলবে? আমি আছি তো। मैं हूं ना, ये तो शाहरुखेर फिल्म। আরে ভূতের বাচ্চা, ও সরি সরি, ভূত তো আমি। আরে আমি আছি তো। আরে আমি আছি মানে আমি আছি, আমি সব সামলে দেব, তাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে বাহ, ভেরি নাইস। এই ভূত তো দেখি দানবীর কর্ণ, এ তো আমাকে উদ্ধার করে দেবে। ঠিক আছে, এবার আমি যাচ্ছি। চলে যাচ্ছ? আরে দুষ্টু ছেলে, তুমি আমাকেও খুব কষ্ট দিয়েছো, ব্যথার বদলে আমায় একটু ওষুধ দাও। তুমি কি করেছো? তুমি তো শুধু সিনেমার গান গেয়েছো। আসল কষ্ট তো আমার হয়েছে তোমাকে ওইভাবে তুলে আছাড় মারতে। দেখো আমার হাতে কেমন দাগ হয়ে গেছে, দেখো। ও নট টু ওয়ারি, চলে এসো, আমি অয়েনমেন্ট লাগিয়ে দেবো। সে যাই হোক, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি আর আসতো? না তো, ভয়ের চোটে মরেই যেত। তো আমি তো এসেছি, তার উপর তোমার কথা তো আমি শুনেছি। ওরা যদি শুনতো তাহলে কি আর আমি এখানে আসতাম? তুমি এমনি গলা ফাটিয়ে বলতে, আমার কথা শোনো, আমার কথা শোনো। কিন্তু আমি তোমাকে বলেছি যে শোনাও, শোনাও তোমার কথা। আর ভাই, তোমার মুক্তির ব্যাপারও তো আছে। এরা তো আমায় 2000 দেবে, কিন্তু তুমিও আমায় কিছু দিয়ে দাও। এমনিতেও আজকাল আমাদের বাবাদের মার্কেট খুব একটা ভালো চলছে না। এই বাবার ব্যাপারে কিছু তো ভাবো। এদের দুজনের তো যা হোক কিছু হলো, কিন্তু আমার কাজটা তো অনেক বেশি ছিল, অনেক কঠিন ছিল, সেজন্য আমার পুরস্কার পাওয়া উচিত। ভূত ভাই, দিয়ে দিন না ওনাকেও কিছু। যদি ওনার এই অবস্থার কথা সবাই জানতে পারে না, তাহলে ওনার বেঁচে থাকা মুশকিল। হাতটা সামনে বাড়াও। আমার হাত ভাঙার ইচ্ছে নেই তো, কারণ এর আগেই আমার সবকিছু ভেঙে ফেলেছো প্রায়। হাত সামনে বাড়াও। এই 5টা কয়েন সোনার বাবা, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তোমার কোনো সমস্যা হবে না। চলো, বাই বাই, টাটা, সায়োনারা, দানবীর ভূতের জয়। ঠিক আছে,
এবার আমি আসি। ধন্যবাদ বন্ধুরা।